নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি লাইক করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, আজকে আমার এই ভিডিওর বক্তব্য যেটা নিয়ে সেটা হচ্ছে, এই দীর্ঘ টানাপোড়েন চলার পরে 7 মাস 11 দিন অতিবাহিত হওয়ার পরে অভয়ার ডেথ সার্টিফিকেট হাতে পেলেন তার পরিবারের লোকজন। কি নির্মম ঘটনা আরজি করে ঘটেছে আমরা সকলেই দেখেছি। শহরতলি আন্দোলিত হয়েছে, জুনিয়র ডাক্তাররা ম্যারাপ বেঁধে বিভিন্ন জায়গায়, ধর্মতলায়, তার আগে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করেছেন নানান রকম দাবি দাওয়া নিয়ে, এবং অবশ্যই তার সঙ্গে এই অভয়ার কাণ্ডের মূল অভিযুক্তকে ধরা, তার সাথে সাথে আরজি করের দুর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে আন্দোলন হয়েছে। সারা কলকাতা সহ রাজ্যের অধিকাংশ মানুষ রাজপথে নেমেছিলেন। কিন্তু এত কিছু করার পরেও ওই অভয়ার মৃত্যুর পরে তার যে ডেথ সার্টিফিকেট সেটা দেওয়া নিয়ে টালবাহানা চলছিল। এর মধ্যে নদী দিয়ে বহু জল গড়িয়ে গেছে। কলকাতা পুলিশ প্রথমে তদন্ত শুরু করে, তদন্ত তো না, তদন্তের নামে প্রহসন। এরপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে সেই তদন্তের ভার যায় সিবিআই এর কাছে। সিবিআই তদন্ত করে এবং ওই কলকাতা পুলিশের মতনই তারাও তদন্তকে প্রহসনে পরিণত করে কলকাতা পুলিশ যাকে ধরেছিল অভিযুক্ত হিসেবে তাকেই দোষী সাব্যস্ত করার জন্য সমস্ত কিছুকে বাদ দিয়ে সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া না চালিয়ে কোর্টে চার্জশিট জমা দেয়। এমনকি প্রথম দিকে তারা যেমন বলেছিল যে এই ঘটনাতে বিভিন্ন রকম তথ্য প্রমাণাদি অল্টার করা হয়েছে, ট্যাম্পার করা হয়েছে, তাতে কারা কারা যুক্ত সেই সমস্ত নাম নিয়ে সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে জমা দিয়েছিলেন। প্রাক্তন প্রধান বিচারপতি শিহরিত হয়েছিলেন, কেঁপে কেঁপে উঠছিলেন তারা, যে সমস্ত তথ্য খামবন্দি রিপোর্টে ছিল। কিন্তু আদতে তদন্ত এক পাও এগোয়নি। মূল অভিযুক্ত কারা তারা অধরাই থেকে গেছেন। কারণ ওই যে বললাম, সিবিআইও কলকাতা পুলিশের বাধাগতেই তদন্ত করে কোনো রকমে ধামাচাপা দিয়েছেন, শেষ করেছেন। এবং তাদের এই অপকীর্তির কথা সবিস্তারে নিম্ন আদালতের বিচারক তার রায়ে উল্লেখ করে গেছেন। এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই অভয়ার পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে আবেদন করা হয়েছিল। 54 থেকে 55টি প্রশ্ন তারা তুলেছিলেন। কিন্তু হাইকোর্টের বিচারপতি পরিষ্কার জানান যে যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলাটি সুমোটো বিচার করছেন, তাদের পর্যবেক্ষণেই তদন্ত চলছে, ফলে তাদের স্পষ্ট নির্দেশ ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি অভয়ার পরিবার তাদের আইনজীবী বদল করেছেন। জুনিয়র ডাক্তারদের হয়ে যিনি সওয়াল করছিলেন সুপ্রিম কোর্টে, সেই করুণানন্দী অভয়ার বিচার ব্যবস্থার যাতে ঠিকঠাকভাবে হয় সেই কারণে তাদের আইনজীবী হিসেবে নিযুক্ত হন। এবং এই গত 17 তারিখ অভয়ার পরিবারের যে আপিল ছিল সুপ্রিম কোর্টের কাছে, যে তারা যে সুমোটো মামলাটি নিয়েছেন সেই মামলাটি যাতে হাইকোর্টে স্থানান্তরিত করা হয়, যাতে তাদের সুবিধে হয় এই মামলা পর্যবেক্ষণ করতে এবং তারা বুঝতে পারেন সিবিআই তদন্ত কিভাবে হচ্ছে না হচ্ছে ইত্যাদি বিষয়ে। কারণ তারা অভিযোগ করেছিলেন যে সিবিআই সঠিকভাবে তদন্ত করেননি। ঘটনার দিন ওই হসপিটালে, ওই আরজি করে সেদিনকে রাত্রে যে সমস্ত নার্সিং স্টাফেরা ছিলেন বা যে সমস্ত জুনিয়র ডাক্তাররা, পিজিটিরা ছিলেন, তাদেরকে সঠিকভাবে এই তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়নি। ফলে বিস্তর গ্যাপ রয়ে গেছে। এই নিয়ে তারা দিল্লিতে গিয়ে তদন্তকারী সংস্থার প্রধানের সঙ্গে কথাবার্তাও বলে এসেছিলেন। এবং 17 তারিখে যখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি চলছে, কলকাতা হাইকোর্টে মামলার স্থানান্তরিত হবে কি হবে না, সেইখানে সিবিআই এর প্রধান উপস্থিত ছিলেন। সিবিআই এটা পরিষ্কার করার চেষ্টা করছিল, ব্যস্ত করার চেষ্টা করছিল পরিষ্কারভাবে, যে তারা তদন্ত করছে সঠিকভাবে, তাদের আরো টাইম লাগবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা জানি এই তথ্য প্রমাণ লোপাটাদির মামলায় যারা গ্রেপ্তার হয়েছিলেন, সেই আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদের বিরুদ্ধে 90 দিনের পরেও তদন্ত করে সিবিআই চার্জশিট জমা দেয়নি, দিতে পারেনি। 90 দিন তো দূরের কথা, 7 মাস চলে গেল, তারপরেও তারা
চার্জশিট জমা দিতে পারেনি। ফলে তাদের তদন্ত প্রক্রিয়া, তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন রয়েছে। এবং প্রধান বিচারপতির এজলাসে যখন এই আবেদনটি ওঠে, অভয়ার আইনজীবী অ্যাডভোকেট করুণানন্দী যখন এই আবেদন করেন যে কলকাতা হাইকোর্টের মামলাটি স্থানান্তরিত করা হোক, প্রধান বিচারপতি এক কথায় সেটা মেনে নেন। যদিও মূল এই সুমোটো মামলাটি সুপ্রিম কোর্টেই চলবে, কিন্তু সিবিআই তদন্ত প্রক্রিয়া সম্পর্কিত যে প্রশ্নগুলো অভয়ার পরিবারের পক্ষ থেকে তোলা হয়েছিল, সেই প্রশ্নগুলো সম্পর্কিত যে মামলা, সেটা হাইকোর্ট শুনবে। এই ঘটনা যখনই ঘটে, এই রায় যখনই সামনে আসে, তৎক্ষণাৎ সিবিআই এর অধিকর্তা যিনি ছিলেন, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস ছেড়ে বেরিয়ে যান। এবং তার পরবর্তী সময়ে আমাদের এখানকার যে সিবিআই এর তৎপরতা, সেটা কিন্তু একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি করেছে। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি আছে সম্ভবত। তার আগেই যে প্রশ্নগুলো সিবিআইকে বা রাজ্য প্রশাসনকে, রাজ্য সরকারকে হাইকোর্টের মুখোমুখি হতে হবে, সেই প্রশ্নগুলোর এক এক করে নিরসনের চেষ্টা করা শুরু হয়ে গেল। প্রথম জিনিস যেটা, এই যে ডেথ সার্টিফিকেট, এই ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে কাল বিলম্ব করা, যে কে ডেথ সার্টিফিকেট দেবে, কলকাতা পুরসভা দেবে না আরজিকর দেবে, এই নিয়ে যে বল ঠেলাঠেলি চলছিল, হঠাৎ করেই আমরা দেখলাম সেটি উধাও হয়ে গেল। আরজিকরের এমএসভিপি বর্তমান, তিনি ফোন করে অভয়ার পরিবারকে জানালেন ডেথ সার্টিফিকেট তিনি পৌঁছানোর বিশেষ ব্যবস্থা করছেন। অভয়ার পরিবার থেকে বলা হয়েছিল বিশেষ কোনো ব্যবস্থা করার দরকার নেই, তাদের বাড়িতে পৌঁছাতেও হবে না, তারা যথাস্থান থেকে যেখান থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার কথা তারা সেটা করে নেবেন। ইতিমধ্যেই দেখা গেল রাজ্যের স্বাস্থ্য সচিব, যিনি এই পুরো ঘটনায় একটা বিশেষ রোল প্লে করে গেলেন, যার প্রত্যক্ষ মদতে এই আরজিকরের দুর্নীতি এবং আরজিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের যে দুর্নীতি মাথাচাড়া দিয়েছে, যার আশ্রয় প্রশ্রয়ে যে দুর্নীতি বেড়েছে, সেই ভদ্রলোকই অভয়ার ডেথ সার্টিফিকেট নিয়ে তার বাড়িতে হাজির হয়ে গেলেন। অপরদিকে সিবিআই এর তৎপরতা বাড়ল। প্রথমে ঘটনার দিন রাত্রিরে আরজিকরের আউটপোস্টে যে সমস্ত পুলিশ কর্তারা, পুলিশের কর্মীরা ডিউটিতে ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হলো। টালা থানায় যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হলো নতুন করে। তার সাথে সাথে যেটা অভয়ার বাবা মা প্রশ্ন তুলেছিলেন, যে সেই দিনকার রাত্রে যে সমস্ত নার্সিং স্টাফেরা ছিলেন, তাদেরকে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যুক্ত করে তাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ হয়নি। সেই প্রশ্নের উত্তর যাতে তারা দিতে পারে, সেই কারণেই ওই 8ই অগাস্ট রাত্রির বেলা যে নার্সিং স্টাফেরা ডিউটিতে ছিলেন, তাদের 7 জনকে ডেকে পাঠানো হলো। গত বৃহস্পতিবার এবং গত শুক্রবার তাদের সিবিআই দপ্তরে হাজিরা দিয়ে তারা কি জানেন, কি দেখেছেন ইত্যাদি ব্যক্ত করার কথা রয়েছে। এবং আমরা দেখলাম গত বৃহস্পতিবার 4 জন নার্স উপস্থিত হলেন, এবং তার মধ্যে একজন ছিলেন যার কথা এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যিনি সেদিনকার রাত্রির কোনো একটি ভিডিও তুলেছিলেন এবং পরবর্তী সময়ে কোনো এক জায়গা থেকে চাপ আসার ফলে তাকে সেই ভিডিও ডিলিট করতে হয়, যেটা তিনি সংবাদ মাধ্যমে কবুলও করেছিলেন। তিনিও উপস্থিত ছিলেন। আমরা দেখলাম TV9 এর সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন, তিনি কোনো উত্তর দিলেন না। উত্তর তিনি দেবেন কি করে, এড়িয়ে যাওয়ার একটা পরিষ্কার ছবি আমরা দেখতে পেলাম। এরপরে তাদের সঙ্গে সঙ্গে সেই দিনকে আরজিকরে যে সমস্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তাদেরকেও ডেকে পাঠানো হয়। ফলে একটা জিনিস পরিষ্কার, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে মামলা শোনার অনুমতি দেওয়ার পরে সিবিআইও কিন্তু নড়ে চড়ে বসেছে। কারণ সিবিআই বুঝতে পারছে যে হাইকোর্টে এই মামলা যখন চলবে, তাদেরকে কিন্তু হাইকোর্টে বিচারপতির সামনে উত্তর দিতে হবে কেন এই জায়গা যেগুলো প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা মা, সেইগুলোর ঠিকঠাকভাবে করা হয়নি। আমরা দেখেছি এর আগে যখন অভয়ার বাবা মা সিবিআই কর্তাদের সঙ্গে, কলকাতার যারা অনুসন্ধান করছিলেন, তদন্ত করছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছেন, অধিকাংশ সময় তাদের সঙ্গে কথাবার্তা বলেননি, ফোন করলে ফোন ধরেননি। ফলে সিবিআই আদালতে যাতে তাদের মুখ না পড়ে, অন্ততপক্ষে তারা যাতে বলতে পারেন
যে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি, অনুসন্ধান করে যাচ্ছি, আমরা এদের জবানবন্দি নিয়েছি, তাদের জিজ্ঞাসাবাদ করেছি, এই তাদের বক্তব্য, সেটা যাতে বলতে পারেন কোর্টের কাছে, সেই উদ্দেশ্যেই এখন একটু নড়াচড়া করছেন। আর বিপদে যিনি পড়েছেন সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকার। কারণ কোর্টের প্রথম প্রশ্নই হতো অভয়ার ডেথ সার্টিফিকেট কেন এখনো দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে মামলা স্থানান্তরিত হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম তড়িঘড়ি অভয়ার ডেথ সার্টিফিকেট, যেটা এতদিনও তৈরি হচ্ছিল না, কে দেবে তাই নিয়ে বাদবিতণ্ডা চলছিল, সমস্ত দূর হয়ে গেল এবং রাজ্যের স্বাস্থ্য সচিব, যিনি একজন আইএস পদমর্যাদার অফিসার, তিনি ছুটে গেলেন অভয়ার বাড়িতে ডেথ সার্টিফিকেটটা অভয়ার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। ফলে খেলা যে এখন জমে গেল, ফলে এই ঘটনাগুলো থেকে এটা বুঝতে অসুবিধা নেই যে হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। যারা এতদিন নিজেদের আড়ালে রেখেছিলেন তারা কিন্তু আর বেশি দিন আড়ালে থাকতে পারবেন বলে মনে হয় না। অবশ্যই আমাদের নজর থাকবে আগামী দিনে এই মামলায় কোর্টে সিবিআই কি বক্তব্য রাখে এবং তাদের তদন্ত প্রক্রিয়া আদৌ যারা প্রকৃত দোষী, অপরাধী, তারা সামনে আসে। আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।